সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি নিবেদিত এই সময়। সাথে আছি আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব সেটি নিয়ে একটু বলবো। আমার ঠিক বামে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং তারপর রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের দুজনকেই এনটিভি স্টুডিওতে আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে দেশের বিদ্যমান বাস্তবতায়। আজকে তারেক রহমান বক্তব্য দিয়েছে, সেখানে নির্বাচন, রাজনৈতিক বিভেদ, নতুন রাজনীতির কথা ইত্যাদি বক্তব্য রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন প্রসঙ্গে আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল, তারা নির্বাচন কমিশনে গেছে, দেখা করেছে। তারা তাদের নির্বাচনকে ফেয়ার করার জন্য তারা যে ধরনের সহযোগিতা করতে পারে আর্থিক থেকে শুরু করে সরঞ্জামাদি, সেটি তারা বলেছে। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা পিআর পদ্ধতির দাবি জানিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বলেছেন যে পিআরে বিএনপি যাবেই না। তো এরকম নির্বাচন কেন্দ্রিক সেনাপ্রধান তিনিও নির্বাচন কেন্দ্রিক বক্তব্য দিয়েছেন। এরকম বাস্তবতায় আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে নির্বাচন, সংশয় এবং সমাধান। আমি সায়ন্ত ভাই, আপনার একটু অনুমতি নিয়ে আমি ফুয়াদ ভাইয়ের কাছ থেকে শুরু করতে চাই। ফুয়াদ ভাই, আপনার কাছ থেকে প্রথমেই যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে আজকে বক্তব্য, দুটি বক্তব্য আমি একটু আপনাকে কোট করি। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এটি আইন উপদেষ্টা বলেছেন। এবং সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, মাঠের রাজনীতিতে অনেকেই অনেক কথা বলছেন, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এর আগে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বর থেকে মানে জুনের ভিতরে নির্বাচন হবে, কিন্তু তখন বিএনপি নেতাদের ভিতরে অনেক সংশয় ছিল। কিন্তু গত 4 মাস আগে যদি তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকের পর এরপরে নির্বাচনী কিংবা সংস্কারের কিছু অগ্রগতি কিংবা প্রধান উপদেষ্টার সবশেষ বক্তব্য, নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া, সব কিছু মিলে বিএনপির কনফিডেন্স কি একটু বেড়ে গেছে, বা বিএনপির আর সরকারের কথা কি এক টোনে হচ্ছে? এবি পার্টি বলি, জামাত বলি, এনসিপি বলি, তাদের বক্তব্য একটু ভিন্ন সুর পাচ্ছে। আপনি উপদেষ্টার বক্তব্য, বিএনপি নেতাদের বক্তব্য এক সুরে দেখেন কিনা, আপনারা তার থেকে ভিন্ন কিছু মনে করেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরাই কনসিস্টেন্টলি নির্বাচন নিয়ে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস যে ডেডলাইন দিয়েছে, এই ডেডলাইনের উপরে আমাদের আস্থা আছে। প্রথম দিন থেকে বলেছি, একদম আমি একমত। একমাত্র রাজনৈতিক দল যারা নির্বাচন নিয়ে কখনোই তার ব্লাড প্রেশার 80-120-এর উপরে ওঠে নাই, একদম পারসিস্টেন্টলি একই জায়গাতে তার ব্লাড প্রেশার আছে। বিভিন্ন রাজনৈতিক দলের ব্লাড প্রেশার কোনো সময় 250-300-তে চলে গেছে, আবার এখন নর্মাল হয়ে আসছে, কারণ তারা কনফিডেন্স রাখতে পারেন নাই। আমরা প্রফেসর ইউনূসের উপর শুরু থেকে কনফিডেন্স রেখেছি, এখনো পজিশন একই রকম। যেহেতু উনি বলেছেন নির্বাচন ডিসেম্বর 25 থেকে জুন 26-এর মধ্যে হবে, তারপরে বললেন এপ্রিলের মধ্যে হবে, এখন আগায় এনে ফেব্রুয়ারিতে করতে বলেছেন। এর যে কোনো ডিসিশনের ব্যাপারে আমরা একমত যে নির্বাচনের ব্যাপারে এই যে পজিশন অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে তার সাথে দ্বিমত করব না, এবং এটা পিছানো ভণ্ডুল করার কোনো কাজের সাথে আমরা একমত নই। এর মানে এটা না যে সিরিয়াস রাজনৈতিক বিতর্ক অথবা দ্বিমত নাই। জুলাই সনদ নিয়ে আমাদের খুব সিরিয়াস দ্বিমতের জায়গা আছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, এবং মোটা দাগে দেখবেন পিআর নিয়ে আমরাও কথা বলছি, যে মিক্স সিস্টেম পিআরের কথা প্রথম দিন থেকে বলছি, যেই দিন অনেক দলগুলো সিরিয়াসলি পিআরের কথা বলে নাই। আমি গত বছর আগস্ট সেপ্টেম্বর থেকে পিআর নিয়ে কথা বলছি এবং পারসিস্টেন্টলি একই পজিশনে কথা বলেছি। কিন্তু পিআরকে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে নির্বাচন ভণ্ডুল করে দিতে হবে অথবা নির্বাচন হবে না, আমার মনে হয় অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এই কথা বলছে না। তারা বলছে এখনও সাফিসিয়েন্ট সময় আছে, ঐকমত্য কমিশনে হোক অথবা সরকার নিজে হোক, বসে কথা বলে এটার একটা রেজলিউশনে আসা যায় কিনা। আমরাও কিন্তু আপনার ঐকমত্য কমিশনে নিম্নকক্ষে, তো যখন 2 কক্ষের আলোচনা হচ্ছিল, নিম্নকক্ষে পিআরের ব্যাপারে এজেন্ডাভুক্ত করে আলোচনার দাবি করেছিলাম, এবং অনেক দলই করেছে। ঠিক একইভাবে আমরা পুলিশ সংস্কার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার নিয়ে সিরিয়াস আলোচনার জন্য প্রস্তাব করেছিলাম। জনপ্রশাসন, আমলাতন্ত্রের সংস্কার নিয়ে সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনা করবার জন্য আমরা বলেছি। এগুলো হয় নাই মানে এটার জন্য আমরা অসন্তুষ্ট, এবং এটা নিয়ে আমরা বারবার বলবো। এখানে একটা প্রশ্ন একটু করে যাই, সেটা হচ্ছে আপনাকে এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে দেন। জুলাই সনদের ক্ষেত্রে আপনারা যে দ্বিতীয় দফায় যে বৈঠকটি করলেন ঐকমত্য কমিশনের সংলাপ, সেটা কার্যদিবসে 23 কার্যদিবস আপনারা আলোচনা করেছেন। শেষ দিকে এসে যে প্রশ্নটি দাঁড়ালো, এটির আইনি ভিত্তি নিয়ে বিএনপি এবং তার সমমনা যে জোট আছে তারা আপনার মনে করে যে আইনি ভিত্তির দরকার নেই, সবাই সই করলেই হবে। কিন্তু
অন্য যারা রাজনৈতিক দলগুলো তারা অনেকে আইনি ভিত্তি চেয়েছে। এখন জুলাই সনদটা সেই 23তম দিনের বৈঠকটাও প্রায় মাসখানেক হয়ে গেছে, জুলাই সনদের অগ্রগতি হচ্ছে না, আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, এইটা কেন অগ্রগতি হচ্ছে না? না, অগ্রগতি হওয়া না পিছনে কিছু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে। যেমন ধরেন প্রথম দফায় যে শত শত প্রস্তাবনার সাথে বিভিন্ন দল যে একমত হয়েছে, আবার দ্বিতীয় দফায় আলোচনা করে যে একমত হয়েছে, এটা তো হাজার হাজার ডকুমেন্টেশন এখানে তৈরি হয়েছে। আমাকে আপনাকে যে 28 পৃষ্ঠার ডকুমেন্টটা দিল, এটা প্রিপেয়ার করতে তো আপনার এই কমিশনের অনেক লজিস্টিক্যাল সাপোর্ট নিতে হয়েছে। এরপরে হচ্ছে অঙ্গীকারনামা, বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে প্রথম খসড়া যেটা দিয়েছে আর দ্বিতীয় খসড়ার ব্যাপারে কিন্তু পার্থক্য আছে। কারণ প্রথম খসড়ার ব্যাপারে আমরা সিরিয়াস রিজার্ভেশন শো করেছি, পরে দেখলাম দ্বিতীয় খসড়াতে অনেকগুলো বিষয় তারা কারেকশন করেছে, কিন্তু লিগ্যাল স্ট্যাটাসের কোয়েশ্চেনটাও এখানে এসছে এবং এটাও আলোচনা করে সমাধানযোগ্য বলে আমরা মনে করতেছি। 3টা মোটা দাগের জিনিস জুলাই সনদের দরকার এখন। একটা হচ্ছে আগামী নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে, এটা লেখা থাকতে হবে। কারণ হচ্ছে 24-এ একটা দামি নির্বাচন হয়েছে, আর একটা নির্বাচন শেডিউলড হচ্ছে 29 জানুয়ারিতে। এটাই হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্ট, 5 বছরের ভিতরে একটা নির্বাচন হবে। তাহলে ইন বিটুইন তাহলে সরকার কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, সংসদ নাই। সেটার জন্য সুপ্রিম কোর্ট 106 ধারা মোতাবেক এই অন্তর্বর্তীকালীন সরকারকে সকল নির্বাহী কাজ পরিচালনা করবার জন্য এখতিয়ার দিয়েছেন। তাহলে এই সরকার তো জানুয়ারি 29-এর আগে নির্বাচন দিতে বাধ্য নয়। তাহলে নির্বাচনটা আমরা কিসের ভিত্তিতে চাই? জুলাই সনদের অধীনে হইতে হবে। এদের আদারওয়াইজ এটা কোনো লিগ্যাল বেসিস দেখতে পাচ্ছি না। কারণ ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের রিটেন রিফ্লেকশন হচ্ছে জুলাই ডিক্লারেশন অ্যান্ড জুলাই চার্টার। অতএব নির্বাচনটা এটার অধীনে হতে হবে, এটা এখানে লেখা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটার বাস্তবায়ন প্রক্রিয়া। এখানে অনেকগুলো ওয়াদা আছে যে আমরা এই সংসদ, নির্বাচিত সংসদ দ্রুততম সময়ে এগুলো বাস্তবায়ন করব। জুলাই ঘোষণাপত্রে সেটা আছে, সনদের মধ্যে ঘোষণাপত্রেও আছে। কিন্তু সনদের ভিতর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা তারা ইনসার্ট করেছেন, সেটা হচ্ছে যে শেষের প্যারাটা একদম অঙ্গীকারনামার, যেটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য। সকল রাজনৈতিক দল ইতিমধ্যে একমত হয়ে গেছে, সেটা সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার ব্যাপারে বলা আছে, এবং এই প্রভিশনের সাথে আমরা একমত। এখন প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে হবে? অর্ডিন্যান্স আকারে হবে, গণভোট আকারে হবে, প্রোক্লামেশন আকারে হবে, কি ফর্মে হবে, সেইটা আলোচনা করে এখানে অন্তর্ভুক্ত করা দরকার সবাই মিলে। থার্ড হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস। এখানে বলছে যে এটার বাস্তবায়ন, এটার ইন্টারপ্রিটেশনের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে। কিন্তু প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের ডিসিশন তো পার্মানেন্ট না। অ্যাপিলেট ডিভিশন আজকে একটা ডিসিশন দিল, এইটা ফিউচার অ্যাপিলেট ডিভিশন চাইলে ওই ডিসিশনটা ওভারটার্ন করে দিতে পারবে। অতএব এইটার এমন একটা ভ্যালু সিস্টেমে দিতে হবে যেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের যেটা সময় হয়েছে আপনার স্বাধীনতার ঘোষণাপত্রের মতো একটা ব্যাপার, যে যেইটা কোনো কোর্ট চাইলেই অথবা কোনো পার্লামেন্ট চাইলেই এনে না করে দিতে পারবে না, ফালায় দিলাম। দেখেছেন না 5ম সংশোধনী মামলাতে এনে জিয়াউর রহমানের যা ছিল, একটা সিনেমা হল দিয়ে শুরু করে জিয়াউর রহমানের আমলের সবকিছু বাতিল করে দিয়েছে। তাহলে ফিউচারে তো সেটা করা সম্ভব হবে। আপনার এই যে 3টা জায়গায় কথা বলেছেন, যে জুলাই সনদ হতে হবে, বাস্তবায়নের প্রক্রিয়া এবং আইনি ভিত্তি, 3টা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, আমি পরে একটু যাবো। আমি শান্ত ভাইয়ের কাছে ঘুরে আসি। শান্ত ভাই, আজকে আপনি খেয়াল করেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের একটি অংশ আমি আপনাকে একটু পড়ে শুনি। ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাজনীতিতে পতিত পলাতক চক্রের পুনর্বাসনের পথ সুগম হবে। আমরা বিভিন্ন রাজনৈতিক নেতার কাছ থেকে এই বক্তব্য শুনছি, এবং আজ আমরা এর আগেও শুনেছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, আজকে আবার শুনলাম। রাজনীতিবিদরা কি এটা বোঝে না? বুঝেও করে। যেটা ফুয়াদ ভাই একটু আগে বলছিলেন যে কথা, যে নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা উঠেছে, পাশাপাশি যে সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশন আলোচনা হচ্ছে, এইখানে অনেক বিষয়ে অনেক দলের নানা রকমের আপত্তি আছে, আবার কোথাও জায়গায় একমত হচ্ছে। সেটা চলমান একটা প্রক্রিয়া, সেটা চলবে। কিন্তু এটা হলে ইলেকশন হবে, এটা না হলে ইলেকশন হতে দেব না, এই পর্যায়ে যেন দলগুলি না যায়, এই রিয়ালাইজেশন যেন সবার থাকে যে হ্যাঁ, সব কিছুতে আমরা সবাই একমত হতে পারবো না। কেউ একমত না হলে সেটাকেও আমরা তুলে ধরবো জাতির সামনে যে আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এটা চেয়েছিলাম, ওরা এটা চায়নি। বিএনপিও অনেক চাওয়ার উপরে অন্য দলও তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, আবার অন্য দলের অনেক চাওয়ার উপরে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে।
সেটা এটা দেওয়ার অধিকারও সবার আছে, সেটা থাকবে। এখন যেই কথাটা তারেক রহমান বলছেন এবং অনেকেই মনে করেন যে শেষ পর্যন্ত আমার ধারণা বা অনেকেই ধারণা করেন যে যারা নির্বাচনে হবে না বলছেন বা নির্বাচনকে নিয়ে পিয়ার নিয়ে বা নানান ইস্যু নিয়ে এখন মাঠ গরমের চেষ্টা করছেন, তারা হয়তো তাদের বেশি চাইছেন কোনো একটা জায়গায় একটু ঐক্যমত্যের জায়গাটা খুঁজবেন যে ঠিক আছে এইটা করলে এইটা মানি আমরা শর্ত সাপেক্ষে। সেই ক্ষেত্রে তারা চাইছেন, এরকম হইতে পারে। এরকম কথাও আছে, অনেকে আলোচনা করে যে অ্যাকচুয়ালি উচ্চ কক্ষে বিএনপি পিয়ারটা মেনে নিলে নিম্ন কক্ষের পিয়ারের দাবি থেকে অনেকে সরে যাবে, সুতরাং তারা কামানটা চেয়ে আন্দোলনটা করার হুমকি দিচ্ছে। যদি বন্দুকটা কোনোভাবে পাওয়ার নিশ্চয়তা তৈরি হয় তাহলে কামানের দাবি ত্যাগ করে তারা বন্দুক হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইলেকশনে, এরকম কথা অনেকে বলছে। কিন্তু যদি এরকম হয় যে কিছু কিছু বিষয়ে একেবারেই বিভিন্ন দলের মধ্যে একমত হলো না, সেটার বাস্তবায়নের প্রশ্নে দ্বিমত দেখা দিল, তখন যদি কোনো দল নিশ্চিতভাবে এই অবস্থা নেয় যে নির্বাচন করব না বা নির্বাচন হতে দিব না, আগে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বেলায় বিভিন্ন দল যা করত, তাহলে কি হবে? ডেফিনেটলি যারা দিবে না এবং হতেও দিবে না এই ভূমিকায় যাবে, আবার যারা তাহলে চায় তারা এর বিরুদ্ধে একটা অবস্থান নেবে না। সরকার যেহেতু নির্বাচন দিতে ইচ্ছুক, সরকার ইচ্ছুক, সেনাপ্রধানের বক্তব্য আমরা জানলাম, তারাও নির্বাচনে সহায়তা দিতে প্রস্তুত, তারা ইচ্ছুক। বিদেশি যারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে চায়, তাদের যারা ইচ্ছুক এবং কি সহযোগিতা দিবে সেই দিকে এগিয়ে আসছে। ফলে রাস্তার কর্মসূচি অনিবার্য হয়ে যদি ওঠে, তখন এদের মধ্যে কোনো না কোনো ফরম্যাটে স্ট্রিট ভায়োলেন্স হতে পারে। যদি স্ট্রিট ভায়োলেন্সে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলা জড়িয়ে পড়ে, সেই সুযোগ কি পতিত ফ্যাসিবাদের যে ঘাপটি মেরে থাকা যে যারা আছে তারা সেই সুযোগ নেবে না? সুযোগ তো নেবে, তারা এইটাই করছে কিনা সেটাও তো করছে। বাইরে ভেতরে ঢুকে এইখানে ভায়োলেন্সটাকে আরো এগিয়ে নেবে এবং দেশে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে তখন ওই পরিস্থিতি তৈরি হলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতের যে পুলিশ প্রশাসন, এই পুলিশ প্রশাসন দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন বাহিনী আছে এদের দিয়ে সেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা সম্ভব নাও হতে পারে। আলটিমেটলি ডিপেন্ড করতে হবে সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনী চায় যে একটা নির্বাচন হোক এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসুক এবং যেই বাহিনীর যেই কাজ তারা সেই কাজে ফেরত যাক। সেই ক্ষেত্রে শেষ করে আমি, সেই ক্ষেত্রে তখন যদি এরকম হয় যে পতিত ফ্যাসিবাদ আবার ঢুকে পড়ল, নির্বাচন হলো না, ক্ষমতা অন্য কোনো কর্নারের হাতে চলে গেল, নির্বাচন দীর্ঘায়িত হলো, তার মধ্যে আবার ফ্যাসিবাদের আবার মানে নিজেদের কর্মসূচি নিয়ে নিজেদের সেই অবস্থানকে পোক্ত করবার পথ তৈরি হবে না। সুতরাং তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য অনেকেরই মনের কথা। যদি এরা এক না হয়, একমত না হয়, তাহলে নিজেরা নিজেদের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, গণতন্ত্রের ক্ষতি করবে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে তারেক রহমান যে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে এটি সম্ভবত শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল এবং সেখানে তিনি আরেকটি কথা বলেছেন। প্রচলিত রাজনীতি থেকে দুঃখিত, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজকে ছিল, সেই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এটিও একটি কথা তিনি বলেছেন। তো এই জায়গাটা একটা বড় প্রশ্ন যে জুলাই গণ অভ্যুত্থান যেটি হলো তার ভিতর দিয়ে একটা জন আকাঙ্ক্ষার সৃষ্টি হলো, সেটি একটি নতুন বাংলাদেশের, পুরনো অসঙ্গতি কিংবা পুরনো সেই যে জিনিসগুলো খারাপ বা সেই জায়গা থেকে সরে আসার একটি। তো আপনার কি মনে হয় যে এই চ্যালেঞ্জটিকে বিএনপি কিভাবে ওভারকাম করবে? যেহেতু বিএনপির সামনে নির্বাচিত হওয়ার একটা সুযোগ যেমন আছে, ঠিক তেমনি কারেকশনেরও তো একটা সুযোগ আছে, সেটি কতটুকু করতে পারবে বলে মনে হয়? মানে সবাই ধরে বেঁধে বিএনপিকে ক্ষমতায় মনে হয় যেন একেবারে বসিয়েই ছাড়বে, অলরেডি ক্ষমতা আগেভাগেই কেন আমার মনে হবে যে বিএনপি নির্বাচিত হবে। পরিসংখ্যান বলে জনগণ যদি এখন তো নানান রকমের যে জরিপ হচ্ছে তাতে তো দেখি যে অন্যান্য ২-৩টা দল যোগ হলে বিএনপির থেকে বেশি ভোট হয়ে যায়। হ্যাঁ, সেরকম আপনি যেমন বলছেন, আবার একটু আমি যেহেতু ক্লিয়ার করি কেন আমি একটু বলছি, একটু প্রশ্ন মানে একটু বলি, সেটা হচ্ছে যখন ঐকমত্য কমিশনের কোনো সংস্কারের ইস্যুতেও আসে তখন সবাই বিএনপির স্টেকটা
বা বিএনপির বক্তব্যটাকে গুরুত্বপূর্ণ মনে করে? কারণ হচ্ছে বিএনপি দেশের একটা বড় দল, সেই জন্যই অবশ্যই জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। এখনো পর্যন্ত রাজনীতিতে আওয়ামী লীগ পতিত এবং পলাতক হওয়ার পরে বিএনপি আনপ্যারালাল বড় দল, সেটা সত্য। সেই হিসেবে তাদের দায়িত্বও বেশি। পরিবর্তিত যে রাজনীতি চায় সেটা তো বিএনপিও চায়, সেটা এবি পার্টিও চায়, সেটা অন্যান্য রাজনৈতিক দলও চায়, এবং সেই চায় বলেই তো ঐক্যমত্য কমিশনের এরা এত কর্মঘণ্টা ব্যয় করে আলাপ আলোচনা করলো এবং অনেক বিষয়ে একমত হলো, এবং ইতিমধ্যে তো অনেক এগিয়েছি আমরা। এই যেই সিদ্ধান্তগুলিতে সব দলগুলো একমত হয়েছে সেটুকুও যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় তাহলে এই বাংলাদেশের তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র আগে যেটা ছিলই না সেই গণতন্ত্র অনেকখানি এগিয়ে যাবে। রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে বিভিন্ন রকমের পরিবর্তনের ছোঁয়া আসবে এবং এর প্রভাবে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্র আরেকটু উন্মুক্ত হবে। ফলে অনেক পজিটিভ অর্জন আছে। কিন্তু বিএনপির একটা দায়িত্ব এখানে বড় পালন করতে হবে, সেটা হলো অতীতের অভিজ্ঞতা থেকে ছোট দলগুলো এক ধরনের কমপ্লেক্সিটিতে ভোগে যে বিএনপির প্রতি আস্থা রাখা যায় কিনা। বিএনপির উচিত হবে তাদের কথা, কাজ, আচরণ এবং তাদের সমস্ত কিছু দিয়ে ছোট দলগুলোকে আস্থায় আনা, যে তারা যাতে আস্থা সংকটে না ভোগে। ফুয়াদ ভাই, আপনি তিনটি কথা বলেছিলেন যেগুলো এখন করণীয় বা যে জায়গাটিতে আটকে আছেও বলা যায়। আমি একটু তৃতীয়টা থেকে ধরি, একটু ছোট্ট করে যদি উত্তর দিতেন। সেটি হচ্ছে আইনি ভিত্তি। আইনি ভিত্তি বলতে কি কি প্রক্রিয়া আছে? ভোট, আরেকটি আছে অধ্যাদেশ। এর বাইরে অন্য কিছু দেখেন কিনা, বা এই দুইটার ভিতরে কোনটা প্রেফার করেন? প্রথম কথা হচ্ছে সরকার গঠনটা কোন প্রক্রিয়াতে হয়েছে এটা নিয়ে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মানে ভিন্ন মত আছে। অনেকেই মনে করে যে একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার গঠিত হয়েছে। কিসের ভিত্তি তারা বলে? তারা দুইটা ভিত্তিতে বলে, 106 অনুচ্ছেদ, 106 আর প্রেসিডেন্ট চুপ্পুর কাছে গিয়ে শপথ নেওয়া। এই দুইটা হলো তাদের ভিত্তি, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি ভুলে যায়। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে 106 এর ফ্রেমে ফেলার পরে আপনি তো ডিসেম্বরে নির্বাচন চাইতে পারেন না। দুটো তো কন্ট্রাডিক্টরি। 5 বছর লাগবে, কারণ তুলে তো 29-এ চাইতে হবে নির্বাচন। কারণ 106-তে বলে দিচ্ছে বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সকল রাষ্ট্রীয় নির্বাহী কার্যক্রম পরিচালনা করবেন। এক্স্যাক্টলি। তাহলে আপনি নির্বাচন কিসের ভিত্তিতে চান? রাষ্ট্র আমরা হিসাব করে দেখেছি প্রায় 45 থেকে 50-এর মতো অনুচ্ছেদ ইতিমধ্যে বেহাল হয়ে গেছে, নাই। তার ভিতরে দেখা সবচেয়ে বড়টা, আমরা যারা গণ অভ্যুত্থানে বিভিন্নভাবে অংশগ্রহণ করছি আমরা সবাই 7 ক খ আসামি না? তা আপনি দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি লইয়া এরকম একটা লাইভ টকশো করতেছেন, কিন্তু আপনার টেলিভিশনকে বন্ধ করতেছে না। এই যে ঐকমত্য কমিশনে আমরা সব রাষ্ট্রদ্রোহীর মামলার আসামিরা সবাই একসাথে বইলা যে সংবিধান পরিবর্তন করতেছি, এটা সংশোধন করতেছি, ওইটা ফালাইতেছি, কয়জন হইব না হইব, আসন টসন সব বন্টন করতেছি, তা আমরা তো অলরেডি সংবিধান নাই। সংবিধান এমন একটা বই যেটা প্রেমপত্রের মতো না। উপন্যাস, ছোটবেলায় প্রেমের উপন্যাস পড়লে দেখবেন যেটাতে বেশি রোমান্টিক মনে হয় ওইটা সিরা প্রেমপত্রের সাথে চিঠির মধ্যে ঢুকায়া ওইটা আখিরে দিয়ে দেওয়া হয়েছে। যদি ওটা ভুলে আখির মায়ের কাছে চলে গেছে, কিন্তু ওইটা আখিকে দেওয়া হয়েছিল। তাহলে উপন্যাসের সব পৃষ্ঠা তো সেরেন নাই আপনি, তাহলে সব পৃষ্ঠা সেরেন নাই কেন? কারণ ওটা সংবিধান না। সংবিধান প্রেমপত্র না, উপন্যাসও না, এটা মানলে পুরোটা মানতে হয়। আচ্ছা, অতএব প্রশ্ন হচ্ছে বাই ডিফল্ট ডিফ্যাক্টো বাংলাদেশের সংবিধান অকার্যকর হয়ে গেছে, এটা নাই। এবং নাই কেন? বাজেট কোথায় পেশ হওয়ার কথা? বাজেট সংসদে কোথায় পেশ হয়েছে? বিটিভিতে। তাহলে বিটিভিতে বাজেট পেশ হওয়ার পরে সেই বাজেটের এগেনস্টে সরকার ট্যাক্স উঠায় কিনা, ভ্যাট উঠায় কিনা? উঠাইতেছে তো। চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্টে বলা আছে না, হে হের লগে পরামর্শ কইরা এরপর সিদ্ধান্ত নিব। হে তো নাই, তো হের লগে পরামর্শ করবো কোথায়? তো পরামর্শ না করে চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, দুদকে চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে, ইলেকশন কমিশন গঠিত হয়েছে। এগুলো কারা করার কথা? নির্বাহী বিভাগ করার কথা, নাই তো তারা কেউ। তাহলে সংবিধান আমরা অলরেডি অবসলিট হয়ে গেছে বাই প্র্যাকটিস। এখন সেই বাস্তবতাতে জনগোষ্ঠীর কাছে এটা পরিষ্কার হইতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থান। আমরা যদি নির্বাচন চাই, নির্বাচন চাইতে হবে জুলাই সনদের অধীনে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে চাইতে হবে। 106 দিয়ে নির্বাচন চাওয়া যাবে না, তাহলে আরো 4 বছরের ব্যাপার। এখন আইনি ভিত্তি কি হতে পারে? আইনি ভিত্তি তো হইল যে সবগুলা, প্রথম আইনি ভিত্তি হচ্ছে উইল অফ দ্য পিপল। রাষ্ট্র কিভাবে গঠিত হয়?
সভরেন্টি কিভাবে ক্রিয়েটেড হয়? উইল অফ দ্য পিপল। সভরেন্টি ক্রিয়েটেড হয় যুদ্ধের মাধ্যমে, সভরেন্টি ক্রিয়েটেড হয় গণঅভ্যুত্থানের মাধ্যমে, সভরেন্টি ক্রিয়েট হয় ভোটের মাধ্যমে, লেজিটিমেসি তৈরি হয় এগুলোর মাধ্যমে। তাহলে আমাদের ইতিহাসের শুধু তাই না, গত 100 বছরের ইতিহাসে এই সাবকন্টিনেন্টে এই লেভেলের গণঅভ্যুত্থান হয়নি। অতএব এই গণঅভ্যুত্থানই তো আমার ম্যান্ডেট। এই ম্যান্ডেটই তো হচ্ছে সুপ্রিম উইল অফ দ্য পিপল। যেইভাবে 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়েছে, এক্স্যাক্টলি কিসের অধীনে গঠিত হইল? কে কোন তাকে কনস্টিটিউশন বাংলাদেশ স্বাধীন করবার জন্য কেউ ভোট দিছে? এলএফও যেটা হয়েছে 70 সালে, সেটা তো পাকিস্তানের ফ্রেমের ভিতরে হয়েছে। পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখিব, পাকিস্তানের অখণ্ডতা সমুন্নত রাখিব, পাকিস্তানের সার্বভৌমত্ব সমুন্নত রাখিব, এগুলো বলেই তো নির্বাচন হয়েছে। তাহলে সেই নির্বাচনের প্রেক্ষিতে যারা নির্বাচিত হয়েছেন তারা কিভাবে দেশ ভেঙে আরেকটা বাংলাদেশ করবার জন্য ওই পারে একটা শত্রু রাষ্ট্রের টেরিটরিতে ঢুকে একটা সরকার গঠন করেন? কিভাবে করলো? কিসের ভিত্তি? উইল অফ দ্য পিপল। এক্স্যাক্টলি। এই সভরেন্টির কোশ্চেনটা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার প্রশ্ন গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের মধ্য দিয়ে হয়ে গেছে। তাহলে এখন বলছেন যে তাহলে আপনার প্রসেস কি হবে? দৃশ্যমান প্রসেসটা আমি কি ফলো করব? একটা হচ্ছে ঐকমত্য কমিশনে এই জুলাই সনদে লেখা থাকতে পারে, একটা কলাম লেখা থাকবে যে এটাই হচ্ছে আগামী দিনে বাংলাদেশে আইন সংবিধান ইন্টারপ্রেট করার ভিত্তি হইতে হবে। এইটার বিপক্ষে গিয়ে ইন্টারপ্রেট করা যাবে না। মানে এটা একটা আইনের উৎস। এটা একটা আইনের উৎস। এটার বিপক্ষে গিয়ে আইনকে ইন্টারপ্রেট করা যাবে না। বাংলাদেশের সংবিধান যদি কোনো কোর্টে ইন্টারপ্রেট করতে হয়, ইট হ্যাজ টু বি ইন কনফর্মিটি উইথ দ্য জুলাই চার্টার। এটা হয়তো লেখা থাকতে হবে। লেখা আমরা রাজনৈতিক দলগুলো সাইন করে দিব। তো এটাই ডকুমেন্ট হয়ে গেল, সুপ্রিম ডকুমেন্ট হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন 78 সালের সম্ভবত এপ্রিল মাসে, 17 এপ্রিল, উনি যে সেকেন্ড মিলিটারি ফরমান যেটা দেন, চতুর্থ সংবিধানে বাতিল করেন, তারপরে আরো যে সকল মন্ত্রিসভা গঠন করা, এই সেই অনেক দেশের জন্য যে কাজগুলো করেছেন সবগুলো ফরমান করে দিয়েছেন, প্রোক্লামেশন করে দিয়েছেন। পরবর্তীতে এটা সংসদীয় প্রসেসে আস্তে আস্তে অ্যাডপ্টেড হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার সিম্পলি একটা প্রোক্লামেশন করুক, জুলাই সনদটা সবাই একমত হয়ে গেছে, উনি প্রোক্লেম করবে, সংসদ ভবনে যাক, যে কোনো জায়গাতে, শহীদ মিনারে যাক, গিয়ে এইটা জাতির সামনে প্রোক্লেম করবে ফরমান আকারে। এই চার্টারটা পড়বে, এই জুলাই সনদটা পড়ে সে বলে দেবে এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়বার সনদ। সকল রাজনৈতিক দল এখানে একমত হয়েছে। আপাতত যেগুলোতে আমরা একমত হচ্ছে আপনি অর্ডিন্যান্স আকারে করতে পারেন, পরবর্তী পার্লামেন্ট এগুলোকে রাটিফাই করবে। এইরকম আমরা যদি রাজনৈতিক দল একমত হই, এটা বাস্তবায়নের পদ্ধতি এবং এটা লিগ্যাল স্ট্যাটাসটা বড় মোটা দাগে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে রাজনৈতিক দলের একমত হওয়াটার ব্যাপার, এবং এই একমত হওয়ার প্রশ্নটাই হচ্ছে ঐকমত্য কমিশনে আলোচনা করে রিজলভ করা দরকার। ফুটবে একটা কথা বলতেই খুব বলি, সেটা হচ্ছে যে এই বিষয়গুলোতে তো ঐকমত্য দরকার নাকি? যখন এই বিষয়গুলোতে ঐকমত্য হওয়া যায় না, তখন রাজনৈতিক দলের নেতারা কিংবা যারা রাজনীতি বিশ্লেষকরা তারা বলে যে ভিন্নতা থাকবে, এইটাই তো বিউটি। কিন্তু ঐকমত্য তাহলে প্রশ্নটা কই থাকলো? না, তাহলে গণভোটে চলে যাক। এই জুলাই সনদের উপরে তাহলে সরকার গণভোট নিয়ে নেক, যে আমরা রাজনৈতিক দলগুলো সবাই মিলে এখানে একমত হতে পারছে না। সব তো দরকার নেই, কিছু বিষয় একমত হইলে ধরেন এটাই জুলাই সনদে লিখিত এইটার ব্যাপারে জাতি একমত, হ্যাঁ না ভোট দিয়ে দেন। হ্যাঁ না ভোট তো এই দেশে হয়েছে কয়েকবার, 3-4 বার হয়েছে। হোক না, একটা মতামত নেই। যেহেতু রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারছে না, তারা সবাই সবার জায়গা থেকে কম্প্রোমাইজ করে এসে এক জায়গাতে এটা স্বাক্ষর করবার মতো জায়গায় আসছে না। অন্তর্বর্তীকালীন সরকার এটাকে চার্টার অ্যাডপ্ট করে দিয়ে, অর্ডিন্যান্স করে আপনার ইয়েতে দিয়ে দেখ, গণভোটে দিয়ে দেখ, জনগণ ডিসাইড করুক। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা রিজলভ করার পথ আছে, আইনগত প্রক্রিয়া আছে, আমাদের ঐতিহাসিক দলিল আছে, প্র্যাকটিস আছে। আমরা চাই ঐকমত্যের ভিত্তিতে এটা আলোচনা করে করলে সহজ হবে। নির্বাচনটা শঙ্কায় পড়বে না, যেই শঙ্কাটা অনেক রাজনৈতিক দল দেখছেন। তারেক রহমানও আজকে বক্তব্যে এই শঙ্কার কথা ফুটে উঠেছে। অতএব এই ফুটে ওঠার জায়গাতে লিডারশিপও তাকেই দিতে হবে বড় দল আকারে। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন আমি করে যাই, উত্তরটা পরে নেব। সেটা হচ্ছে আজকেও আপনি দেখেছেন যে সচিবালয়ের সামনে জুলাই যোদ্ধারা তারা আন্দোলন করেছে, এবং এর আগেও আমরা কয়েকবার দেখেছি, এবং আমলাতন্ত্রের কিছু জায়গা নিয়ে তাদের কথাও আছে। এই বিষয়টি নিয়ে আপনাকে একটু জানতে চাবো। আমি একটু সায়ন্ত ভাই আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করি, সেটি আপনি এটি নিয়ে কথাও বলছিলেন, পিআর পদ্ধতি নিয়ে। এখন ধরেন জামাত, ইসলামী আন্দোলন সহ অনেক রাজনৈতিক দল একেবারে দুই কক্ষেই পিআরে অনড় হয়ে আছে। আবার ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেও যেটা বলেছেন যে আমরা পিআর চাই না, এটা তাদের শুরু থেকেই আছে। এখন
সমাধানের আসলে পথটা কি হতে পারে এক্ষেত্রে? কেননা দুইটা ওয়ে হইতে পারে, এর ভিতরে কোনটা আপনার কাছে মনে হয় কোন দিকে যাচ্ছে বা যাবে? সেটা হচ্ছে যে না, বিএনপি যেমন বলছে যে না আমি এখানে কম্প্রোমাইজ করব না, তাহলে করলাম না। আর একটা ব্যাপার হচ্ছে যে না ঠিক আছে, তো এমনও তো হতে পারে যে ওই দলগুলো তাকে প্রেশার দিচ্ছে হয়তো উচ্চ কক্ষে অন্তত পিয়ার হোক, তা নাহলে দুই কক্ষের কি দরকার আছে? তো আসলে এখানে সলিউশনটা কি দেখেন? দুই পক্ষই কি এরকম অনড় থাকবে, না কেউ কেউ একটু জায়গায় যে ছাড় দিবে? না, আমার মনে হয় অনড় থাকবে না। এই যে ইতিমধ্যেই তো এসছে যে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয়েছে তার মধ্যে 84টা বিষয়ে অন্তত সব দল একমত হয়েছে ঐক্যমত কমিশনে। কিছু জায়গায় মতভিন্নতা আছে এবং এগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, আইনি ভিত্তি কি হবে, সেগুলো আলোচনার জন্য আরও 1 মাস সময় বাড়িয়েছে, তাই না? 1 মাস সময় বাড়িয়েছে, সুতরাং আলোচনা তো আরও হবে। এই যে 84টায় যে একমত হয়েছে সেটা কি একদিনে হয়েছে? যে আইটেমগুলো চলেছে আর ফুয়াদ ভাই হাত তুললো, বিএনপি হাত তুললো, আমরা একমত, জামাত হাত তুললো একমত, সেটা তো হয়নি। ফলে আলোচনা করে করে মত ভিন্নতাকে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে এনে এই জায়গায় এসছে। আরও 1 মাস সময় আছে, সামনে ইলেকশন, সুতরাং দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কেউ কেউ একটু ছাড় দিবে, সব পক্ষকেই কিছু ছাড়ের মনোভাব নিয়ে এগোতে হবে। তবে পিয়ার নিয়ে যেটা হয়েছে, নিম্নকক্ষে পিয়ার বাংলাদেশে একেবারেই অসম্ভব এই বাস্তবতায়। ভবিষ্যতে যদি এটাকে নিয়ে প্রচারণা চালানো হয়, মানুষকে এ বিষয়ে এডুকেটেড করা হয় এবং নেপালের মতো পিয়ারও যাতে না হয়, যাতে এরকম 17 বছরে 13 বার সরকার ভাঙার পর্যায়ে না যায়, শ্রীলঙ্কার মতো এরকম ফ্রুটলেস পিয়ারও দরকার নাই, যেই পিয়ার পদ্ধতিতে দেশ চালিয়ে গিয়ে এত কিছু করেও শেষ পর্যন্ত গোটা শাসক গোষ্ঠীকে পালাতে হয় আর প্রেসিডেন্টের পুকুরে সাঁতার কাটে জনগণ। পিয়ারটা হলে সেটা ফ্রুটফুল কি করে হবে, বাংলাদেশের জন্য উপযোগী কি হতে পারে, সেরকম কোনো ফর্মুলা আসলে ভবিষ্যতে সে নিয়ে ভাবা যাবে। এখন সরকারের স্ট্যাবিলিটি থাকবে না নিম্নকক্ষে পিয়ার হলে, একদমই। এখন যে কারণে নিম্নকক্ষে পিয়ার হওয়ার ব্যাপারে অনেকের আপত্তি আছে, ঠিক একই কারণে উচ্চকক্ষে পিয়ারে সেখানে আপত্তি। কেন আপত্তি? ধরেন নিম্নকক্ষে ফুয়াদ ভাইদের দল 250 আসন পেল, তারা একটা আইন প্রণয়নের জন্য আলাপ আলোচনা করে সব সংসদ সদস্যরা আলাপ করে ঠিক করলেন যে এই আইনটা এরকম করবে তারা। সেটা কি করবে? নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষে পাঠাতে হবে। উচ্চকক্ষ তারা এটা নিয়ে আলোচনা করে এখানে ডিবেট হলো এবং এক পর্যায়ে তারা বলল যে না, এটার এই সংশোধনী না আনলে এটা তারা অনুমোদন দিচ্ছে না, সেটা আবার ব্যাক করতে হবে নিম্নকক্ষে সংশোধনের জন্য। অর্থাৎ উচ্চকক্ষের চাওয়ার মতো করেই সেটাকে সংশোধন করে তাইলে পাশ করতে হবে, না হলে পারবে না। সেই ক্ষেত্রে না পারবে না যদি আপনি উচ্চকক্ষ, অনেক দেশে এরকম আছে এই পদ্ধতি, উচ্চকক্ষ যদি ভেটো দেয় 45 দিন পরে অটো পাস হবে, এভাবে না, এরকম কথা কেউ বলেনি। এরকমই মনে হয় পাস হচ্ছে না, আমি বলি আপনি হোল্ড করে রাখতে পারবেন না, পারবেন না, এটাই হচ্ছে, করে রাখতে পারবে না কিন্তু পাস করতে পারবে না। উচ্চকক্ষ হোল্ড করে রাখতে পারবে না, তারা এইটা কি কি এখানে তাদের মতামত কি, সেই মতামত দিয়ে 45 দিনের মধ্যে নিম্নকক্ষে পাঠাতে হবে। কিন্তু নিম্নকক্ষ উচ্চকক্ষের মতামতকে না মেনে তারা যেরকম চায় ওই রকম ভাবে এটা পাস করতে পারবে, মনে হয় পারবে না, পারবে না। সেটাকে আপনারা মানবেন, অন্য দল মানবেন, এখন পর্যন্ত তারা দুই কক্ষের ভোট লাগবে আর কি। তার মানেটা কি? উচ্চকক্ষের অনুমোদন ছাড়া নিম্নকক্ষের যতই মেজরিটি থাকুক কোনো একটা দলের, উচ্চকক্ষের অনুমোদন ছাড়া এটা আইন পাস হবে না। এইখানে হলো বড় ফ্যাকরা যে তাহলে উচ্চকক্ষে ধরেন একটা দল, বিএনপির কথাই বলি বড় দল হিসেবে, তারা 250 আসন পেল নিম্নকক্ষে, উচ্চকক্ষে তাহলে 80 পাবে। ভোটের বিবেচনায় তারা 40% ভোট পেল, তাহলে 140% হলে তারা 40টা পাবে উচ্চকক্ষে, 100-র মধ্যে 60টা অন্যদের হবে। এখন অন্য যারা বিএনপির সঙ্গে দরদামে যেতে চাবে তখন যে এইখানে আমরা এই আইন পাস করাবে, এ বিষয়ে আমরা তোমাদের সঙ্গে একমত হব যদি আমাদের এই কথা তোমরা মানো, অথবা আমার দলকে এই সুবিধা দাও বা আমাকে এই সুবিধা দাও, তখন একমত না হলে ধরেন তারা দিল না। ফলে সেই দরদাম, সেই বেচা কেনা সেরকম পর্যায়ে যাবে। আবার যদি সে না মানে তাহলে আইন পাশ করে এটাকে দেশকে আগানো সেটা সম্ভব না। সেই ক্ষেত্রে হয় এই অবস্থায় পরীক্ষামূলকভাবে উচ্চকক্ষ শুরু হচ্ছে, শুরুতেই পিয়ার নিয়ে এইবার রিজিড না হওয়া, ভবিষ্যতের জন্য পরিস্থিতি বুঝে চিন্তা করা, অথবা উচ্চকক্ষ নিয়ে যেটা ফুয়াদ ভাই বলছেন বা কেউ কেউ আরও বলছে যে
না সবগুলাই যে উচ্চকক্ষে মানতে হবে না, সেই ক্ষেত্রে কোন কোন বিষয়ে আইন করতে গেলে উচ্চকক্ষর ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে, আর কোন কোন বিষয়গুলোতে আইন পাশ করতে গেলে উচ্চকক্ষ পরামর্শ দিতে পারবে, কিন্তু তাদের পরামর্শ মানতে নিম্নকক্ষ বাধ্য নয়। এইরকম কোনো আলোচনা এসে যদি কোনো ফর্মুলা বের করা যায়, যেটা করে বিএনপি বা যারা উচ্চকক্ষে পিয়ারের পক্ষে না, যে ভয়টা পাচ্ছে যে নিম্নকক্ষে মেজরিটি পেলেও তাদেরকে আটকে দিবে, সেই ভয়টা দূর হলে তাহলে এইখানে একমত হওয়া কিন্তু অসম্ভব না। আমি একটু আগাই, কিন্তু আলোচনাটা শান্ত ভাই আপনাকে আমি একটু ক্লিয়ার করি। আমি যতটুকু জানি, আমার যদি ভুল হয় ফুয়াদ ভাই আপনি কারেকশন দিবেন। সেটি হচ্ছে বর্তমানে এক্সিস্টিং সংবিধানে বা যেখানে বাস্তবতায় যেটা আছে, আপনি সংসদ যদি কোনো বিল পাস করে, সেখানে যদি রাষ্ট্রপতির কাছে সেই বিলটা যাবে, 14 দিন বা 7 দিন পরে রাষ্ট্রপতি সেটা সাইন করবে। যদি না করে অটো তার পক্ষ থেকে সাইন হয়েছে বলে ধরে নেওয়া হবে। এখানেও ঐকমত্য কমিশনে যে সুপারিশ করছে সবগুলো দল যে জায়গাটায় অনেকটা একমত, সেখানে হচ্ছে, আমি ভুল হতে পারে ডেটটা, আমি যতটুকু জানি এটা 45 দিন হতে পারে, এটা 30 দিন, মানে উচ্চকক্ষে এক্স্যাক্টলি উচ্চকক্ষে নিম্নকক্ষে যে বিলটা পাস হইলো বা যেটা আইনটা হচ্ছে, তখন সেটা উচ্চকক্ষে যাবে। উচ্চকক্ষ এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে, সেই নোটগুলোও যাবে নিম্নকক্ষে। কিন্তু উচ্চকক্ষ যদি 45 দিনের ভিতরে এটাকে সমর্থন নাও দেয়, নিম্নকক্ষে এটা অটো পাস হয়ে যাবে, সংশোধনী ছাড়া। এক্স্যাক্টলি সংশোধনী ছাড়া। এখন আমি আমার ওইটাই তো কনসার্ন বললো। হ্যাঁ, এই একটা জায়গায় ঝামেলার জায়গা আছে। এবার আমি আপনাকে সেকেন্ড প্রশ্নের জায়গায় বলি। ধরেন বিএনপি 250 আসন নিম্নকক্ষে পেয়েছে, আর উচ্চকক্ষে সেই সংসদ সদস্যের রেশিওতে যদি আসে, তাহলে বিএনপির আসন সংখ্যা দাঁড়াবে 81টি। উচ্চকক্ষে, নিম্নকক্ষে 250 আসন পেয়েছে, রেশিও করলে সংসদ সদস্য রেশিও যদি আপনি করেন, আসন অনুপাতে যদি আপনি করেন, তাহলে তার আসন আসবে উচ্চকক্ষে 80টি। তার মানে আপনার নিম্নকক্ষেও যে অবস্থান, উচ্চকক্ষে একই অবস্থান। যদি আমি শেষ করি, শুধু উচ্চকক্ষ করে লাভ নাই, লাভ কি সেই প্রশ্ন না, সাথে উচ্চকক্ষের কি দরকার আছে, আপনার ক্ষমতার ভারসাম্যের কথা যেটা বলছেন, সেই ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে? উচ্চকক্ষের আইডিয়াটা তো বিএনপি প্রথমে আলোচনায় আনলো। বিএনপি যে আলোচনায় যেই বিষয়টা সামনে নিয়ে অনেক আলোচনা হয়েছে 31 দফা বাস্তবায়নে এই লিখিত আকারে আনার আগে, তাদের বিষয়টা এরকম ছিল যে বাংলাদেশে যে পদ্ধতি বা যেই রকম কালচার এবং যে নির্বাচন হয়, এখানে টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা, পার্টির লিঙ্কাররা নানান সূত্রে এমপি নমিনেশন পেয়ে এমপি হয়ে যায়। এটা ঠেকানো এত সহজ নয়। সেই ক্ষেত্রে অনেক যোগ্য অভিজ্ঞ লোকের মধ্যে অনেক অযোগ্য, মাসল পাওয়ারওয়ালা, টাকাওয়ালা ব্যবসায়ী নানা গ্রুপ সংসদে ঢুকে পড়ে বিভিন্ন দলের মাধ্যমে। তাদের সংসদের কোয়ালিটিটা ফল করে। সেই ক্ষেত্রে এমন ব্যক্তি, একজন রাষ্ট্রবিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একজন পেশাজীবী, একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী, সাহিত্যিক, কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি, কোনো ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন রকমের, যারা নির্বাচনের ভোটে দাঁড়িয়ে নির্বাচন করে সংসদে আসতে পারবে না, কিন্তু তারা যোগ্য এবং প্রতিনিধিত্বশীল লোক, এই রকম কাউকে তাদেরকে যদি উচ্চকক্ষে এমপি হিসেবে আনা যায়, তাহলে নিম্নকক্ষে যে বিষয়গুলা আলোচনা হবে, যে আইন প্রণয়ন হবে, যে বিষয়ে ডিবেট হবে, এইখানে উচ্চকক্ষে যখন কোয়ালিটি পার্টিসিপেটের সংখ্যা এখানে 100তে 100ই হবে, কারণ ওই উদ্দেশ্যেই এটা করা। তাহলে আপনার 300-র মধ্যে যদি কম কোয়ালিটির যদি 100 ঢুকে পড়ে বা 150 ঢুকে পড়ে এবং ভালো কোয়ালিফাইড যদি পার্লামেন্টারিয়ান একটা অংশ থাকে, তার সঙ্গে যখন উচ্চকক্ষের এরকম হাইলি কোয়ালিফাইড যারা রাষ্ট্র ব্যবস্থা বোঝে, রাজনীতি বোঝে, তাদের একটা মোটামুটি খুবই একেবারে পার্টিজান হয়ে যে পার্টির গায়ের জোরে ঠেলার মতো এরকম করে না, টকশো দেখলে বুঝেন না বা বিভিন্ন আলোচনা সেমিনারে বুঝেন না, যারা একটু রিজনেবল, তারা যখন এখানে আইন প্রণয়ন, রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা নিয়ে ডিবেট, কি হওয়া উচিত সে কথা বলে, তখন সংসদের একটা কোয়ালিটির আপগ্রেডেশন হবে। বিএনপির উদ্দেশ্য ছিল একদিকে হইল যারা নির্বাচিত হয়ে আসতে পারে না কিন্তু কোয়ালিফাইড, যাদেরকে সংসদে আনার দরকার। কোনো কোনো নেতাকে আপনারা বলতে শোনেন না যে ইয়াং, খুব ভালো করছে, স্মার্ট, তাদের নিয়ে বলা হয় যে আপনাদের মতো লোক সংসদে আসা দরকার, তাহলে খুব ভালো হবে, এইরকম নেতা দরকার বলে। তো ফুয়াদ ভাইরে নিয়ে ধরেন অনেকে বলে, কিন্তু ধরেন ফুয়াদ ভাই
ধরেন XYZ সে আমাদের মতো লোকদেরকে আপনারা নির্বাচিত করতে চান, কথার কথা সেটা বলছি, আসলে আনতে চান। সেটা আমি সেটা আমি বলছি সব দলেই। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সে তো নির্বাচন করতে ইচ্ছুকই না, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে সে আসতে ইচ্ছুক না, কিন্তু তাকে সংসদের দরকার বলে এই সংসদ বা রাজনৈতিক দল তারা মনে করে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। বিএনপির ইন্টেনশন ছিল সেইটা। এখন তার ইন্টেনশনকে আপনি গ্রহণ নাও করতে পারেন, কিন্তু তাদের ইন্টেনশন ছিল এটা যে সংসদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য এবং প্রতিনিধিত্বশীল লোকদের সব বিভিন্ন গ্রুপ থেকে যাতে রাখা যায় যারা নির্বাচিত হয়ে আসতে পারে না বা সম্ভাবনা কম বা নির্বাচন করতে চায় না, করি তাহলে তো আপনার তাদেরকে তাহলে তো পিআর করলেই ভালো। আপনি আপনার দলে কারে কারে বানাবেন সেট করতে পারেন, লেম কোশ্চেন, কিন্তু না, এটা তো থাকে। সেটাই তো বললাম, সেই ক্ষেত্রে আসন প্রাপ্তির অনুপাতে হলে ওই ঝুঁকিটা থাকে না যে আইন প্রণয়নে বাধাগ্রস্ত হতে পারে। এইটা ডিবেট হবে, আলোচনা হবে, যেটা নিম্নকক্ষে যেই স্টাইলে হয়তো যেই রকমভাবে সমর্থন হবে, উচ্চকক্ষে ওই রকমই হবে, কিন্তু কোয়ালিটি আলোচনা হবে, কোয়ালিটি প্রস্তাবনা আসবে, সেখানে কন্ট্রিবিউটরি হবে। যেটা নিশ্চিত করব কিভাবে, সেটা আমরা নিশ্চিত করব কিভাবে? নিশ্চিত করব যে কোয়ালিটি পার্টিসিপেন্টদের ইয়ে করে রাজনৈতিক দলগুলো যে দিবে তার নিশ্চয়তা কি? রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তাদের এই তালিকা প্রকাশ করা উচিত, করতে হবে যে আমি এদেরকে উচ্চকক্ষে চাই, উচ্চকক্ষে এই তালিকার মধ্যে আমরা দিব, তাহলে হয়ে গেল আগে দিলে। আচ্ছা ফুয়াদ ভাই, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটির সঙ্গে আরেকটি প্রশ্ন একটু সাথে যোগ করে দিই, যে নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো সেইগুলো নিয়ে বেশিরভাগ সময় আপনাদের ঐকমত্য কমিশনে আলাপ হয়েছে, কিন্তু আমরা বারবার শুনছি যে এছাড়া অনেক সংস্কারের জায়গা রয়েছে যেগুলো নিয়ে আপনাদের ওখানে আলোচনা হয়েছে, শেষ দিকে বিশেষ করে আলোচনা হয়েছে। পুলিশ প্রশাসন নিয়ে একটা কমিশন গঠনের কথা হয়েছে, এর বাইরে মানে এমনি যে প্রশাসনিক সংস্কারের জন্য যে জনপ্রশাসন সংস্কার কমিশন করা হয়েছে, অনেক কাজগুলো তো অধ্যাদেশ করে অনেক আগেই করে ফেলা সম্ভব রাজনৈতিক দলগুলোর, যেখানে অনেক বেশি প্রবলেমও নাই, সেইগুলো আসলে কোন সিন্ডিকেটের কারণে আটকে আছে? প্রথম কথা হচ্ছে পিআর নিয়ে একটু বলি, সেটা হচ্ছে আমি নীতিগতভাবেই দ্বিকক্ষের সংসদের বিপক্ষে। আমরা যারা ইংল্যান্ডে লেখাপড়া করেছি, আপনি যেহেতু লয়ার, প্রশ্ন করি বাংলাদেশে কেন দ্বিকক্ষ দরকার? প্রয়োজন নাই। বাংলাদেশে আমরা এই সোনার বাংলাতে গত 60 বছরে একটা কক্ষই সফল করতে পারি নাই, ফাংশনাল করতে পারি নাই। সেখানে দুইটা মুঘল সাম্রাজ্যের দায় দায়িত্ব ট্যাক্স পেয়ারদের উপর চাপায়া দেওয়া, আরও 100 ফ্ল্যাট প্লট রাজুকের, আরও 100 ট্যাক্স ফ্রি গাড়ি, আরও 20-25 কোটি টাকা করে করে থোক বরাদ্দ, মানে এই তো মানে পুরো হাতিপালার মতো অবস্থা হবে। তো এবং দেখেন নির্বাচন কমিশনে আমরা, ঐকমত্য কমিশনে আমরা এখনো মোটা দাগে নির্বাচন নিয়ে আলোচনা করতেছি। 66 সালে 6 দফার দাবি কি ছিল? একটা সুষ্ঠু নির্বাচন চাই। এই যে আপনার তখন এই ডেমোক্রেটিক মুভমেন্ট, তারপরে পিডিপি, কত কত মানে কোয়ালিশন হয়েছে, 65, 66, 67-তে আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো সবাই কি নিয়ে আলোচনা করছে? স্বৈর শাসনের বিপক্ষে, বেসিক ডেমোক্রেসির বিপক্ষে একটা ইউনিভার্সাল ভোটার পদ্ধতিতে নির্বাচন চাই। সেই আলোচনাটা সোনার বাংলাতে আমরা 2025 সালে করতেছি। তাহলে একটা সংসদই আমরা সাকসেসফুল করতে পারলাম না গত 100 বছরে, এখন 2টা সংসদের আলোচনা করতেছি। প্র্যাকটিক্যালি আমি এটা প্রয়োজন মনে করি না। এটা আপনাদের সমস্যা হচ্ছে টাইম কভার করবে না। এটা পুরো রাষ্ট্র কাঠামো বদলের এখানে ভিন্ন ভিশন আছে। এটা করলে সম্ভব যে কেন এত মানুষ এমপি হইতে চায়, কেন এত প্রার্থী, এই প্রসেসগুলো থাকবে না। এটা রাষ্ট্রের কাঠামোর ভিতর থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ডেভেলপ করে এটা সমাধান করা সম্ভব। পিআরের প্রথম কক্ষের যেটা সমস্যা, এই যে মানে আপার কক্ষের যে প্রস্তাবটা যেগুলো সায়ন্ত ভাই বলেছেন, আমাদের দেশে এমনিতেই নিরপেক্ষ ভালো মানুষ সিভিল সোসাইটিতে নাই। এই আপার কক্ষে যাবার জন্য গত 10-12 মাসে যে পরিমাণ এই সকল নাগরিক সমাজের চরিত্রহীনতা আমি নিজে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য, প্রক্টর হওয়ার জন্য, একটু সচিব হওয়ার জন্য, একটু চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার জন্য ধ্বংস করে দিয়েছে, যেই পরিমাণ মর্যাদাহীন এই বাঙালি হইতে পারবে, এটা গত এক বছরে দেখে ফেলছি। এবং তারা যদি বলে, ধরেন তারেক রহমানকে সিজদা করলে উচ্চকক্ষে আসন পাবে, ওরা ওই দিনকার মতো আল্লাহরে বাদ দিয়ে তারেক রহমানকে সিজদা করবে, পরে তওবা করে নেব। এই লেভেলের সম্মানহীন জাতির মধ্যে আমরা বসবাস করছি। অতএব যে কোনো মূল্যে যেটা হবে, আমার টোটাল সিভিল সোসাইটি, পিজিতে যান, ঢাকা মেডিকেলে যান, এক বছর আগে মনে হয়েছে ওইটা একটা দলের অফিস, এখন আর এক দলের অফিস কায়েম হয়েছে এখানে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে পেশাজীবীরা যেই রকমের দলীয় গুন্ডামি, বাটপারি, মাস্তানি, লেলেল্লাপনা করে যাচ্ছে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে না করে দিয়েছে এই পেশাজীবী সংগঠনগা। সাদা, নীল, লাল, হলুদ, পিঙ্ক, আইনজীবী সমিতি, ডাক্তার সমিতি, অমুক সমিতি, সব দল এগুলো মিলে শেষ করে দিয়েছে। যদি উচ্চকক্ষ থাকে এই প্রতিষ্ঠানগুলো আরও পচবে। ওইখানে যাওয়ার জন্য হেন কোনো নোংরামি না, হেন কোনো তেলবাজি না, যা তারা করবে না।
অতএব আমার ওটা প্রয়োজন নাই। আমরা এই জন্য প্রস্তাব দিয়েছিলাম এক কক্ষে সংরক্ষিত আসন 50-এর বদলে 100 করেন, ওপেন করে দেন, শুধু মেয়ে না, প্রতিবন্ধী, সিভিল সোসাইটি, পাহাড়ি জনগোষ্ঠী, হরিজন, উর্দুভাষী সবাইকে এক কক্ষে আনেন, এক সংসদে আনেন, এনে দেখেন এটা ফাংশন করে কিনা। যদি এই 100 আসন ফাংশন করে আর একটা কক্ষ করে দিয়ে, আদারওয়াইজ এখন দরকার নাই। তারপরে হচ্ছে যেটা প্রশ্ন করেছেন যে আপনার জুলাই যোদ্ধারা আজকে আন্দোলন করেছে, ভুল জায়গাটা কোথায় দেখেন। আমি ওখানে ছিলাম সাডেনলি, আমি ওখান থেকে যাচ্ছিলাম রাস্তায়, তাদের সাথে আমার দেখা হয়েছে এবং তারা বলল যে শহীদের মাকে পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করেছে। তারা কেন প্রতিবাদ করতে আসছে? যাত্রাবাড়িতে যারা শহীদ হয়েছে সেই সকল চিহ্নিত আসামিকে কোর্ট জামিন দিয়ে দিয়েছে এবং তারা বের হয়ে গেছে এবং পরিবারগুলোকে হুমকি দিচ্ছে। তো সেই বাস্তবতায় তারা বোধ করছে যে 1 বছর হয় নাই, রক্তের দাগ শুকায় নাই, এখনই খুনিরা বের হয়ে আসছে। আগামী বছর কি হবে, 1.5 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে, বিচার কোথায়? এরা তো সাহস পায় কিভাবে? অতএব সেই জায়গাগুলোতে তাদের সিরিয়াস কনসার্ন আছে। তো সেখানে তারা প্রতিবাদ করতে এসছে, তারা একদম সচিবালয়ের মূল গেট পর্যন্ত চলে এসছে। প্রশ্ন হচ্ছে গেট পর্যন্ত আসতে হইল কেন? প্রেস ক্লাবের সামনে যখন প্রতিবাদ করছিল তখন সরকার কেন তাদের প্রতিনিধি দল সেখানে পাঠায় নাই? কেন পাঠাইলো না কথা বলতে বলতে? তাহলে এই যে একটা পুরো সিকিউরিটি ব্লক, পুলিশ কি করলো? একটা হাই সিকিউরিটি ইনস্টলমেন্টের জায়গাতে, কি ইনস্টলমেন্ট জায়গাতে এগুলো, সেখানে পুরো পল্টন হয়ে গুলিস্তান হয়ে সচিবালয়ের মূল ফটকে তারা গেল কিভাবে? তাহলে আপনি সিকিউরিটির এই জায়গাগুলো মেনটেন করতে পারছেন না। ইটস এ কালেকটিভ ফেলিয়ার। এবং আমলাতন্ত্রের ব্যাপারে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমলাতন্ত্র কিভাবে এই রাষ্ট্রকে মানে একটা সিন্ডিকেটের জায়গা থেকে কুরে কুরে খেয়ে ফেলছে। তথ্য আপা নামে একটা প্রকল্পের কথা আমি বারবার বলছি যে 2000 নারী, প্রান্তিক জনগোষ্ঠী নারীকে রাষ্ট্রীয় সেবার সাথে তারা কানেক্ট করে। তারা প্রায় 80 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অনশন, অবস্থান কর্মসূচি এগুলো সব করেছে। উপদেষ্টা, সচিব এরা সবাই ডেকে নিয়ে বলেছে আপনাদের এটা আমরা এক্সটেন্ড করব 2 বছর 3 বছরের জন্য, তারপর পার্মানেন্ট করব। প্রথম আলো যখন আবার সাক্ষাৎকারের জন্য বলছে, মতামত দিয়ে তারা বলছে এরকম কোনো কথা দেয়নি। তাদের ডিপিপিতে লিখিত আছে তাদের এই প্রকল্পটা স্থায়ী করা হবে। উপদেষ্টা, সরকার বসে বলছে আমরা এটা করব, 2 বছর 3 বছর মেয়াদ বাড়াবো। প্রায় সকল উপদেষ্টা এই প্রকল্পের সাথে একমত যে এই প্রান্তিক সেবাটা চলা উচিত। কিন্তু ডেকে তাদেরকে আমলাতন্ত্র একবার হাইকোর্ট দেখায়, একবার উপদেষ্টা দেখায়, একবার ওই উপদেষ্টা প্রধান উপদেষ্টার অফিস দেখায়, এই কোর্ট কাচারি দেখায়। তো এই রকম একটা ক্রিমিনাল সিন্ডিকেট যে ব্যাপক লুটপাট করেছে এই প্রকল্পে, এটার অডিট আপত্তি আছে, দুদক ইনভেস্টিগেশন করতেছে, এইটাকে তারা বাতিল করে সিম্পলি ফাইল চাপা দিতে চাচ্ছে। এই পিডি, ডিপিডি যেগুলো আছে, গোপালগঞ্জের এক ডিপিডি আছে, 6 বছর ছিল সেখানে, এদের সবার নাম দেখলাম এখন আবার প্রমোশনের তালিকা আসছে, সবাইকে সুপারিশ করা হয়েছে। এই হাইলি ক্রিমিনাল সিন্ডিকেট, সচিব টচিব সহ গত 7-8 বছরে, এইটাকে অ্যাড্রেস তো সরকার করতে পারছে না, না করে করতেছে এইটার থার্ড ফেজ নিয়ে আসছে 930 কোটি টাকার নতুন লুটপাটের প্রকল্প। 2000 মেয়েকে চাকরিচ্যুত করে নতুন আউটসোর্সিং 13টা কোম্পানিকে দিয়ে নতুন 2000 মেয়ে নেবে, আবার প্রত্যেকের কাছ থেকে ধরেন 10 লাখ করে খাবে, 15 লাখ 20 লাখ করে খাবে, খেয়ে দিয়ে এখানে আবার লুটপাট বাণিজ্য। এই মেয়েগুলোকে গত 7-8 বছর থেকে প্রত্যেক মাসে 2500 টাকা করে বেতন কম দিছে, যেটা চুক্তিপত্রে লেখা ছিল। তাহলে আপনি চিন্তা করেন এই আমলাতন্ত্র, এই লুটপাট, জুন জুলাইয়ের পরে 3 মাস 4 মাস 6 মাস বেতন দেয় না, এই টাকা জমায় রাখে, এখান থেকে সুদ খায়। আপনারা জানেন শত শত কোটি টাকা এখানে জমে থাকলে সুদ আসে, অথচ টাকাটা এখানে আছে। যারা আন্দোলন করতেছে ওদের গত 2-3 মাস থেকে বেতন দিচ্ছে না। ট্রেড ইউনিয়নের আইনও তো এটা নাই। ন্যায্য দাবি নিয়ে যারা আন্দোলন করবে তাদের বেতন তো আপনি কাট করতে পারেন না। হুমকি দিচ্ছে, কর্মক্ষেত্রে ফিরে যাবে না, শোকজ করবে, মামলা দিবে, রাষ্ট্রদ্রোহিতার এইটা সেটাতে ফালাবে, কন্টিনিউ মেয়েগুলোকে হুমকির মধ্যে রাখছে। এই হচ্ছে বাংলাদেশের আমলাতন্ত্র, যেটা নিয়ে ঐকমত্য কমিশনের স্যাডলি আমরা বারবার বলার পরেও এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে পারি নাই। এবং আগামী দিনের এই যে বিএনপি সরকার আসবে না, যদি ফেইল করে এই আমলাতন্ত্র করাবে। এই যে দেখেন না দালাল আমলারা সব এইভাবে আন্দোলন করতে পারে কিনা, বঞ্চিত জাতীয়তাবাদী আমলা হয়ে গেছে না, সব বঞ্চিত জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে এখন। এরা সবাই এখন দেখবেন ঠিক ঠিক করে। চেয়ারপারসনের পিএস গিয়ে ওখানে বললো 8 উপদেষ্টার বিরুদ্ধে এটা করবে ওটা করবে, সব ঠিক হয়ে গেছে, জনতার মঞ্চ হয়ে গেছে। অথচ এরা দেখবেন গত 16 বছর কিন্তু সব দোষরিপনা করেছে, দালালিপনা করেছে, দিল্লির কাছে দেশ বেচে দিছে। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বইলা লিফলেট ছাপাইছে, স্ট্যাটাস প্রোফাইল পিকচার চেঞ্জ করছে। এরাই এখন আপনি গুলশান অফিসে যান, গুলশানে ক্লাবে যান, দেখবেন বড় বড় বঞ্চিত জাতীয়তাবাদী লীগের সাথে মিটিং করতেছে, খায়া পয়রা আছে। অতএব এই আমলাতন্ত্রই হচ্ছে ওই শহীদ পরিবারদের রক্তের উপরে বসে বেনিফিট খাচ্ছে, কিন্তু তাদের বিচারের ব্যবস্থা করছে না। অতএব এইটা সংস্কারটা যদি সিরিয়াসলি না হয়, এবং বিএনপির কাছ থেকে আমরা সিরিয়াস বক্তব্য শুনতে পাচ্ছি না,
যে তারা আমলাতন্ত্রকে কিভাবে রিফর্ম করবে। এই জনতার মঞ্চ বানাবে, জাতীয়তাবাদীকরণ করবে, না এটা রাষ্ট্রের সিরিয়াস পেশাদার সংগঠন প্রতিষ্ঠান বানাবে। এই কাজটা করতে না পারলে সংস্কার সফল হবে না। অনেক ধন্যবাদ ফুয়াদ ভাই। আমরা শেষ করতেই চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট্ট আপনার কাছে 1 মিনিটের একটা কমেন্ট নেব, তারপর আমরা একটু শেষ করবো। আপনি নিজেও একজন পেশাজীবী। ফুয়াদ ভাই পেশাজীবীদের রাজনীতি নিয়ে কথা বললেন। আপনাকে কি ভাবায় যে আমাদের দেশের পেশাজীবীরা পেশার তুলনায় রাজনীতি বেশি করছে? শুধু পেশাজীবী না, পেশাজীবী রাজনীতি, ছাত্র রাজনীতি, বাংলাদেশের শিক্ষা, শিক্ষকদের রাজনীতি পেশাজীবীর মধ্যে পড়ে। কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য এই সেক্টরগুলোকে যে সংস্কারে হাত দেওয়া দরকার ছিল, এবং যেখানে আমার ধারণা বেশিরভাগ দল একমত হতো, সরকার ওই দিকে এক পাও আগায় নেই, এক পাও না। আর একটা সিরিয়াস ইস্যু আছে যেটা নিয়ে কথা হচ্ছে কিনা জানি না। 1971 সনে কি দেশে পাক বাহিনীর সদস্যরা মারা যায় নাই? গেছে তো যুদ্ধে। রাজাকার মারা যায় নাই? গেছে তো। সেই জন্য কোনো মুক্তিযোদ্ধা না, সেই জন্য কোনো মুক্তিযোদ্ধার বাংলাদেশের আইনে বিচার হয়েছে এরকম দেখেছেন? হয়নি। কিন্তু এই দেশে এই যে জুলাই যুদ্ধটা, যে গণ অভ্যুত্থানটা হলো, এইখানেও তো পুলিশের কিছু সদস্য মারা গেছে, আওয়ামী লীগেরও তো এই সংঘর্ষে কিছু লোক মারা গেছে। এবং তাদের বেলায় কি হবে? এই হত্যাকাণ্ডগুলোর বিচার আসলে ভবিষ্যতে তারা চাইলে করতে পারবে কিনা, বা পুলিশ এটা নিয়ে কী ভূমিকা নেবে? তাহলে আজকে যারা বীর যোদ্ধা, জুলাই যোদ্ধা, তারাই দুদিন পরে খুনের আসামি হয়ে জেলে যেতে হবে কিনা, কি হবে, সেই বিষয়টা কিন্তু আনসেটেল। এবং এই ইস্যুটা নিয়ে কেউ কোনো কথা বলছেন, এবং সরকারের তরফ থেকে কোনো নির্বাহী আদেশ কিংবা কোনো সিদ্ধান্ত বা ঐক্যমত্য কমিশনে এই বিষয়ে আলোচনা করা, যে যাদের রক্তের বিনিময়ে আমরা এখন এই স্বাধীনতা ভোগ করছি, নতুন বাংলাদেশ চিন্তা করছি, তারাই কি আবার খুনের আসামি হবে কিনা, বা বিচারের আওতায় কোনো না কোনো দিন কোনো পট পরিবর্তন হলে আসবে কিনা, সেই সিদ্ধান্তটা হয়নি এবং এটা আলোচনায়ও আসছে না। আই হোপ যেহেতু ঐক্যমত্য কমিশনের আপনি একজন প্রতিনিধি হিসেবে যান, এটা জোরে সোরে আসা উচিত। আচ্ছা, আমি একদম ফুয়াদ ভাই আপনার কাছে আরেকটা ব্যাপার একটু এইটা দিয়েই চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে আমলার যে জায়গাটিতে আপনি বলছিলেন, আমি আপনার কাছে জিজ্ঞেসও করেছিলাম যে আমরা সচিবালয় যেটা দেখেছি স্বাধীনতার 50 বছরেও দেখিনি, সচিবালয়ের ভেতর থেকে আন্দোলন করা হচ্ছে। জনপ্রশাসন যে সংস্কার কমিশন তারা যে সুপারিশ দিয়েছে সেটার বিরোধিতা করছে। আইনগতভাবে এটা তারা পারে কিনা? এটা মোটেই পারে না। কারণ তাদের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না কেন? শোকজ লেটার পায়নি কেন? জনতার মঞ্চে তো এর থেকে নাক্কারজনকভাবে, জনতার মঞ্চে তো একেবারে ওইটা দিয়ে পরিবর্তন হয়ে গেছে। যদি ক্ষমতার পরিবর্তন না হয় তাদের সবার বিচার হইতো। মানে অন রেকর্ড বলে দেয় জি, আজকে আমলাতন্ত্র যে পড়ছে এটার পিছনে বিএনপির একটা রোল আছে। যেই জনতার মঞ্চের আমলারা বিদ্রোহ করে বিএনপি সরকারকে ফালায় দিছে, বিএনপি ক্ষমতা আসার পর কি এদের একজনেরও বিচার করছে? বিচার করে নাই। না করে বিএনপি কি মেসেজ দিয়েছে? যে আমরা ডিলের জন্য ঠিক আছি, আমরা সমন্বয় করে চলবো, এবং দেখেন অথবা আমরা তোমার থেকে কম পাওয়ারফুল, আমরা মানে সমস্যা নাই, মানে আসো ঠিক আছে। একটু যোগ করি, শুধু ওইটা না, 2001 সালে বিএনপি এবং জামায়াত মিলে ক্ষমতায় আসার পরে আগের আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে বড় বড় সাদা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল। প্রেস ক্লাবে এটা নিয়ে আলোচনা হলো, এ নিয়ে বিশাল বিশাল বই, আমরা তখন ওইটা নিয়ে খুব উৎসাহিত ছিলাম, বিচার হবে। ক্ষমতা আসার পরে ওর মধ্যে তালিকাভুক্ত কারোর ওই দুর্নীতির দায়ে বিচার করলো না। অথচ দুর্নীতির চ্যাম্পিয়নের এক লাইনে একটু শেষ করেন। দুর্নীতির চ্যাম্পিয়নের বদনামটা কিন্তু চ্যাম্পিয়ন কিন্তু আওয়ামী লীগের আমলে প্রথম, কিন্তু ওটা তো ওদের সময়কার কাজের কারণে, কিন্তু বদনামটা কিন্তু বিএনপি থাকতেই প্রথমবার চ্যাম্পিয়ন, কিন্তু পরের দুইবারে বদনামই তো বিএনপিকে নিতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় 2001 সালের জুনের নির্বাচনের আগেই কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে আওয়ামী লীগ একবার খেতাব পেয়েছে, এবং ওই নির্বাচনে তাদের বিরুদ্ধে ওইটাকে আমরা ক্যাম্পেইন হিসেবে ব্যবহার করেছি। একটা লাইন আপনার কাছে জাস্ট একদম শেষ, আমরা জাস্ট একটা লাইন একটু বলবেন যে এই যে আমরা সমালোচনা করলেন, এই আমলাতন্ত্র দিয়ে কতটুকু সুষ্ঠু নির্বাচন আশা করছেন? সুষ্ঠু নির্বাচন তো আমলাতন্ত্র একটা জায়গায়, অনেকগুলো ফ্যাক্টর, তারাই তো নির্বাচন আয়োজন করে, অনেকগুলো ফ্যাক্টরস আছে। যেহেতু আমলাতন্ত্রের কাছে ক্ষমতার পরিমণ্ডলটা এবার বেশ পরিষ্কার, কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নাই, মোটা দাগে তারা বুঝে ফেলছে। এবং তৃণমূলে আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি এখন বিএনপি হয়ে গেছে, সবাই মোটামুটি বিএনপির হুকুমে চলতেছে, এবং বিএনপি নেতাদের পরামর্শ, বিএনপির নেতারা কি মনে করবে, এবং এটা করে করে বিএনপিকে ডুবাইতেছেও। ওই এলাকাতে যত 2 নম্বরই হইতেছে, 9 নম্বরই হইতেছে, বিএনপির নেতারা বলতেছে, আমলাদেরকে বলতেছে অ্যাকশন নেন, আমার দলের লোকরা চাঁদাবাজি করলে গ্রেফতার করেন, কিন্তু সে কিন্তু লোকালি আবার গ্রেফতার না করে তারা নিজেরা টিম আপ করে ফেলেছে। অতএব এই আমলাতন্ত্র শুধু নিজে ডুবাচ্ছে না, সে বিএনপি লিডারশিপকেও ডুবাচ্ছে এলাকাতে।
ওকে, অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাদের দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুধু শেষ করবো এতটুকু বলে, আমরা মনে করি যে নির্বাচন সুষ্ঠু হবে এবং যেটি আমরা আজকে আলোচনার বিষয় দিয়েছিলাম, সংশয় কেটে যাবে, নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ, টেকসই হবে গণতন্ত্র, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ এবং নতুন বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।